হাসনাত, সার্জিস এদের যে ভাবমূর্তি সেটা কিন্তু একটা উগ্র ভাবমূর্তি দেখা যায়, কিন্তু তুলনামূলকভাবে নাহিদের ভাবমূর্তিটা অনেকটা বেশি স্বচ্ছ, মানে সেরকম করে রেখেছে সে। কিন্তু নাহিদও এই মিটিং এ উপস্থিত ছিল। নাহিদের ব্যাপারে আমি আপনাকে একটা গোয়েন্দা তথ্য দেই, কেমন? হ্যাঁ একজন গোয়েন্দা কর্মকর্তা আমাকে বলেছেন, ইনফ্যাক্ট আমি জুলাই থেকেই জানি, হ্যাঁ যে আমাকে এভাবে বলছেন, আমি যদি খুব ভুল না করে থাকি তার কথাকে, কোট আনকোট আর কি, আমি হয়তো পুরোপুরি বলতে পারবো না, হ্যাঁ হুবহু না, আমার মতো। নাহিদকে আপনার যা বলা হয় হ্যাঁ সে লক্ষ্মী ছেলের মতো ঠিক আছে ঠিক আছে ভাইয়া, একদম ঠাট্টা নেড়ে এইভাবেই বলতো। হ্যাঁ। ওইখান থেকে বের হয়ে যাওয়ার পর সে কমপ্লিটলি 360 ডিগ্রি উল্টে যেত। আচ্ছা। তারপর ডিজিএফআই তাকে নিয়ে আসে এবং তাকে বলে যে আপনি এখানে এক কথা বলছেন, তাহলে আপনি কি এটা সমাধান চান না? অর্থাৎ ডিজিএফআই কিন্তু তাকে বলেছে যে আপনাদের দাবি দাওয়া যা আছে হ্যাঁ সেটা সরকার মেনে নিচ্ছে এবং সরকার এটা মেনে নিতে রাজি, কোনো প্রবলেম নেই, হ্যাঁ মেনে নিয়েছে। কিন্তু সে যেটা দেখেছে, যেটা আপনি একটু মাথাতে রাখবেন, যে আজকে হয়তো বা সেটা নিয়ে প্রোগ্রাম না, হ্যাঁ এই যে সে সরকার দাবি দাওয়া মেনে নিচ্ছে, হ্যাঁ। এটা ছিল তার জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে আমার এই কথাটা যে সত্যি, গতকাল কি একটা ভিডিও পাবলিশড হয়েছে যেখানে দেখা গেছে যে জামাতিরা বলছে যে সরকার, আমাদের কাছে তথ্য ছিল যে সরকার সবকিছু মেনে নিবে। হ্যাঁ এই জামাতিদের কে? জামাতদের স্টুডেন্ট উইং এর অন্যতম সভাপতি, তার নাম হচ্ছে আপনার গালিব, শিবিরের যিনি প্রধান ছিলেন, হ্যাঁ। তিনি বলছেন যে আমাদের কাছে এটাই ভয়ঙ্কর ছিল যে সরকার সবকিছু মেনে নিচ্ছে, আমাদের কাছে হ্যাঁ। গোয়েন্দা তথ্য ছিল। হ্যাঁ। এই গোয়েন্দা তথ্যটা কোত্থেকে পেল? নাহিদের কাছ থেকে পেত। নাহিদটাকে আচ্ছা। যারা এই আইএসআই এই বা ফয়জুরের সাথে বৈঠক করেছে। যাক, হ্যাঁ এক কথার সাথে আরেক কথাতে চলে যাচ্ছে, শুধু এটাই জেনে হ্যাঁ। রাখেন যে নাহিদকে আপনি যত ভদ্র ভাবছেন, ততটা যত ভদ্র ভাবছেন নয়। হ্যাঁ ততটা ভদ্র নয়, সে ভয়ঙ্কর, এবং আমি বোধ করি তার পরিণতিটাও খুব একটা সুবিধার হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ যাই হোক, এখন ব্যাপারটা যেটা হলো যে আইএসআই এর অনেকে বলছেন যে আইএসআই এর চিফ এসেছেন, কিন্তু হ্যাঁ। আমাকে আপনার গোয়েন্দার তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে চিফ আসেনি, হ্যাঁ কিন্তু তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের, অর্থাৎ আইএসআই এরও এরকম ভাগ ভাগ আছে, হ্যাঁ তাদের গোয়েন্দা সংস্থার নানান ধরনের ভাগ আছে, সেই ভাগের প্রধানরা এসেছেন। যদিও আমি সেই কথা বা সেই তথ্য আমি নিয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারগুলো আমি ধরে নিয়েছি যে এগুলো একটা তথ্য। হ্যাঁ। বাট এইটা নিশ্চিত থাকা যায় যে আইএসআই এর এই অফিসাররা এসেছে, এবং আমার কাছে তথ্য মতে চিফও এসেছিল, আমার কাছে যে তথ্যটা আছে। তো যদিও দুটা একটু কন্ট্রাডিক্টরি, বাট আইএসআই এর কর্মকর্তারা এসেছিল কার আমন্ত্রণে? এইটার ব্যবস্থা করেছিল ফয়জুর রহমান। ফয়জুর রহমান। আচ্ছা। এখানে যে জিনিসটা তাদের প্ল্যানের ভেতরে যে জিনিসটা ছিল, এই যে আইএসআই এর ঘাঁটি নিয়ে যেটা করছি, সেটা হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করে রাখা। আইএসআই এখানে কি করবে? আইএসআই কি ইন্ডিয়ার মাটিতে ঢুকে অপারেট করবে? ব্যাপারটা ওরকম নয়। নয়। হ্যাঁ আইএসআই যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনে এখন যারা ইউনূস সরকারের হয়ে যাচ্ছে হ্যাঁ তাদেরকে এক ধরনের ট্রেনিং দিবে আইএসআই। যেমন দিল্লিতে যিনি আছেন তিনি আইএসআই ট্রেনিং প্রাপ্ত হবেন আর কি। হ্যাঁ কয়দিন আগে, আমি জানি না আপনি এই ভেতরের খবরটা জানেন কিনা, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে রিয়াজ আব্দুল্লাহ মনে হয়, মানে সামথিং রিয়াজ, আমি আসলে রিয়াজ হামিদুল্লাহ, আমি ইফ আই এম নট রং, আমাকে নামটা আমি লিখে রেখেছিলাম, আমি নোটটা দেখে বলতে পারবো। হ্যাঁ দিল্লি তাকে কিন্তু আপনার রিজেক্ট করেছে। হ্যাঁ। আপনি এটা জানেন কিনা আমি জানি না। দিল্লি তাকে রিজেক্ট করেছে, দিল্লি বলেছে তাকে আমরা সিকিউরিটি পাস দেব না। দিল্লির যেই নিরাপত্তা সংস্থা আছে তারা দেয়নি, এটা কিন্তু মিডিয়াতে আসেনি। হ্যাঁ এবং সরাসরি তাদের যে ডেপুটি হাই কমিশনার বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে তাদের এইসব কর্মকাণ্ডের ব্যাপারে। হ্যাঁ আইএসআই যেটা করবে সেটা হচ্ছে যে এখানকার যে ডিফেন্স অ্যাটাশে গুলো আছে, হ্যাঁ যেটা আপনারা জানেন প্রত্যেকটা দেশেই ডিজিএফআই এর কর্মকর্তাগুলো আপনার বিভিন্ন নাম দিয়ে যায়, যেমন এডুকেশন মিনিস্টার, তারপরে হচ্ছে যে আপনার প্রেস উইং এর কর্মকর্তা, এরা কিন্তু ভেতরে ভেতরে আপনার এই গোয়েন্দা কর্মকর্তারা যায় এবং আইএসআই এদেরকে ট্রেনিং এখানে দেবে। আচ্ছা। মূলত পাকিস্তান কিভাবে ভূমিকাটা রাখবে সেখানে, এইটার একটা ট্রেনিং বাংলাদেশের এই সেনাবাহিনীর ভেতরে থাকা এই অফিসারদেরকে দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা, এই ছাড়া তাদের আরো কয়েকটা কর্মকাণ্ডগুলো আছে যে পাকিস্তানের নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকদের একটা মেলবন্ধন তৈরি করা ক্রমাগতভাবে। যেমন ওখানে তারা একটা প্রজেক্ট নিয়েছে, হ্যাঁ, ওই প্রজেক্টটাতে তারা বলছে
যে পাকিস্তান থেকে প্রচুর পর্যটক এখানে আসবে, তারা ওই যে ব্লগার যারা আছে, ইনফ্লুয়েন্সার, হ্যাঁ তারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামে যাবে, বাংলাদেশের রাস্তাঘাটে ঘুরবে, তারপরে তারা বলবে যে কি সুন্দর বাংলাদেশ, মানে এমন একটা পজিটিভ ভাইব তৈরি করবে যেন পাকিস্তান এবং বাংলাদেশ ভাই ভাই, এই কথাটা পাকিস্তানের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়াতে একত্রিত হয়। ছড়িয়ে ওরা যাবে, মূলত হ্যাঁ। যেটা দেখছে যে বাংলাদেশের উইংটাকে তারা যদি শক্তিশালী না করতে পারে, হ্যাঁ তাহলে কাশ্মীরের ওই সাইডটাতে বা এই দুইটা ফ্রন্টে তারা যেটা চিন্তা করছে যে বাংলাদেশকে তো ওদের প্রদেশ হতে হবে না, হ্যাঁ বাংলাদেশের কাছে তারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে ইন্ডিয়াকে কন্ট্রোলে রাখার জন্য বাংলাদেশ অংশটাকে পুরোপুরি কন্ট্রোলে রাখবে, যেটা অলমোস্ট তাদের হয়ে গেছে। সেনাবাহিনীতে হিজবুত তাহরীর যে লিডার আছে, সেলিমের সাথে তারা বসে, হিজবুত তাহরীর একটা লিডার আসার পর সেলিম, যদিও সেলিমকে সুডো গ্রেফতার দেখানো হয়েছে, হ্যাঁ মূলত সেলিম আসলে খুবই ওপেনলি কাজকর্ম করে যাচ্ছে। হ্যাঁ তো হিজবুত তাহরীরের সাথেও একটা বৈঠক হয়েছে, এখানে মূলত আর্মিকে সহায়ক হিসেবে হিজবুত তাহরীর একটা বড় ধরনের কাজ করছে। মহিউদ্দিনের পরামর্শ নেওয়া হচ্ছে এখানে, হিজবুত তাহরীর একটা বড় লিডার। এই ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় জায়গাতে, আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, হ্যাঁ সেটা হচ্ছে রবি নামে বাংলাদেশের একটি মোবাইল কোম্পানি হ্যাঁ, আছে। হ্যাঁ। এই মোবাইল সম্ভবত কোম্পানিতে এরা বাংলাদেশ ক্রিকেট টিমকেও স্পন্সর করে। এইটার চিফ হিসেবে এসেছে আসলাম বেগ। নামটা আমি আপনাকে, আসলাম, তার নামে শেষে বেগ আছে, আসলাম বেগই হবে। হ্যাঁ, একটা সেকেন্ড, আমি আপনাকে রবির লোকটা নাম হচ্ছে, গতকালকার ছবি সহ আমাকে পাঠানো হয়েছে। বেশ। নিঝুম বাবু, আপনি এই বিষয়টা আরো একটু দেখে নিন, আমরা এর পরের যে আলোচনা সেই আলোচনার দিকেও এগোবো, এবং একই সঙ্গে এই সংক্রান্ত আরো তথ্য, খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তথ্য নিঝুম বাবু কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন। আসবো পরের আলোচনায়। যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে এই যে শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য বা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য শুধুমাত্র যে দেশের অভ্যন্তরে একটা গোষ্ঠী তারা এরকমভাবে উত্তেজিত হয়ে পড়লো, তারা রাস্তায় নেমে পড়লো, সেরকমটা নয়। কয়েকদিন আগে যেটা জানা গিয়েছে, এই সময়কালের মধ্যেই যখন এই সমস্ত প্ল্যানিং হচ্ছিল, কয়েক বছরের মধ্যে 2022 সাল, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, নিঝুম বাবু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমি নিঝুম বাবুর কাছে ওই বিষয়টা জানার চেষ্টা করব। 2021-22 ওই সময় থেকেই পুরো প্ল্যানিংটা তৈরি করা হয়েছিল। আপনাদের একটা উদাহরণ দিলে বোঝা যাবে, তারেক জিয়া, যিনি খালেদা জিয়ার পুত্র, তার সঙ্গে আইএসআই এর গোয়েন্দাদের সাক্ষাৎ হয়েছে, সেখানে অনেক রকমের মিটিং হয়েছে। এই বিষয়টা কি নিঝুম বাবুর থেকেই আরো স্পষ্ট জানবো। আপনার এইটা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে 2022 সালের মাঝামাঝি বলতে ধরেন জুলাইয়ের দিকে আপনার আইএসআই এর আপনার দুজন প্রতিনিধির সাথে তারেক রহমানের দেখা হয়। একজন ফিল্ড লেভেলের অফিসার এবং আরেকজন ডিরেক্টর লেভেলের অফিসার।